আমাদের সঙ্গে আছেন সাবেক কূটনীতিক সাকিব আলী এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আমি ফুয়াদ ভাইকে দিয়ে শুরু করতে চাই। আপনি কথার মাঝখানে একবার বলছিলেন চীন থেকে যে যুদ্ধবিমান কেনার বিষয়টি আছে, আমি সেই বিষয়টি একটু উল্লেখ করতে চাই। চীন থেকে চতুর্থ প্রজন্মের 20টি J-10CE মাল্টিরোল যুদ্ধবিমান কেনার আলোচনার জন্য চুক্তির খসড়া তৈরি করেছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগ এগিয়ে নিচ্ছে বিএনপি সরকার। $2.14 বিলিয়ন সমপরিমাণ 26,314 কোটি টাকা ব্যয় হবে এতে। 8 অর্থ বছরে দাম পরিশোধ করা হবে। 10টি বিমান ঘাটতি পূরণে কেনা হবে, বাকি 10টি বিমান কেনা হবে বিমান বাহিনীর নতুন স্কোয়াড্রন গঠনে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান সচিবালয়ের সংবাদ সম্মেলনে জানান, চীন থেকে J-10 যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে সরকার। এটি নিয়েও আলোচনা হচ্ছে, আসলে এটি আমাদের কতটুকু লাভজনক হবে। একটা বিষয় দেখেন যে আগের আলোচনার এক্সটেনশনে সেটা হচ্ছে যে ইরানকে এবং মিশরকে এই জোটে জয়েন করবার জন্য বলা হয়েছে। এখন এই মিশর এখন পর্যন্ত কোনো কথা দেয় নেই, ইরানও বলছে আমি অবজার্ভ করছি, দেখতে পাচ্ছি আর কি দেখছি। দিন শেষে যেহেতু তিনটা দেশের সাথেই পশ্চিমের সম্পর্ক ভালো, এই জোটটা কি শিয়া সুন্নি বিরোধে জড়ায়া যাবে কিনা, এটা কিন্তু একটা হিউজ ঝুঁকির জায়গা আছে। কারণ পশ্চিমারা শিয়া সুন্নি ডিভাইডটাকে যখন প্রেজেন্ট করে তখন দেখবেন সৌদিকে বলা হচ্ছে লিডার অফ দ্য সুন্নি ওয়ার্ল্ড। সৌদি রাজ পরিবার, তাদের যেহেতু মক্কা মদিনার নিয়ন্ত্রণ তাদের হাতে আছে। আর দ্বিতীয়ত হচ্ছে ইরানকে বলা হচ্ছে লিডার অফ দ্য শিয়া ওয়ার্ল্ড, শিয়া কমিউনিটির। এখন এই কমিউনিটির মাঝখানের বিরোধের জায়গাটা আমরা দেখেছি গত 40 বছর ধরে আমেরিকা কীভাবে লালন পালন করেছে। এই যে ফিয়ার ফ্যাক্টরকে কাজ করে, ফিয়ার পুশ করে ব্যবসা করা, যেটা দেখবেন আমি ট্রাম্পের এগেনস্টে দেখলাম যে একজন ডেমোক্র্যাট সেনেটর ভ্যান্স হোলেন তিনি অভিযোগ করেছেন যে এই অর্থ বছরে নাকি এই যুদ্ধকে কেন্দ্র করে ট্রাম্পের কোম্পানি নাকি $15 মিলিয়ন উপরে প্রফিট করেছে। আর ক্ষমতা আসার পর থেকে এই টার্মে সে $1 বিলিয়ন উপরে সে প্রফিট করেছে যুদ্ধ, ক্ষমতা এগুলোকে অপব্যবহার করে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমেরিকার এই এস্টাবলিশমেন্টের জায়গাটা কিন্তু খুব পরিষ্কারভাবে আমাদেরকে দেখতে হবে, বোঝার বিষয় আছে যে আমরা অন্য কোনো ভ্রাতৃঘাতী যুদ্ধে জড়ায়া পড়ছি কিনা। দেখবেন যে হুতির এগেনস্টে যখন এন্টি হুতি কোয়ালিশন করা হচ্ছিল তখন কিন্তু মুসলিম ওয়ার্ল্ডে একই কনসার্ন আসছে। আবার আমাদের তো ওয়াইসি আছে। প্রশ্ন হচ্ছে যদি আপনি মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে এই কোঅপারেশনটা করতে চান, আপনি ওয়াইসির নেতৃত্বে করছেন না কেন? তাহলে এটা তো সারা দুনিয়ার মুসলমানদেরকে একটা সেফগার্ড করবার জন্য। ওয়াইসির কোনো কার্যক্রম আছে কি দেখেন? ওয়াইসির একটা অফিস তো আছে, ওয়াইসিতে আমরা সদস্য আছি। বিবৃতি তো শুনি না, দেখি বিবৃতি দেয় ওনারা, আপনারা হয়তো ছাপার টাপার না আর কি, সব তো খবরে আসে না আর কি, আপনারা খোঁজ খবর রাখেন না আর কি। এই জন্য রাখি, কিন্তু আমি এই যে সম্প্রতি আপনি বলি যে ইরান যুদ্ধ নিয়েও তো খুব একটা আমি তাদের অ্যাক্টিভিটিস মানে কোন পক্ষে দেবে, কারণ সমস্যা হচ্ছে ইরানও তার সদস্য, আবার সৌদি আরব, গালফ কান্ট্রিগুলো তার সদস্য, আবার আমেরিকা আছে ওই পারে। তারা নিজেরাই আসলে ডিভাইডেড হয়ে আছে। হ্যাঁ, নিঃসন্দেহে এটা মানে এটা ডিসফাংশনাল অর্গানাইজেশন। অতএব সেই জায়গাতে আপনার এই ডিফেন্স প্যাক্টার এক্সটেনশনটা কিন্তু খুব জটিল আকার ধারণ করবে এবং এটাকে একটা অ্যাবিউসিভ ইনস্ট্রুমেন্ট আকারে ব্যবহার করবার চেষ্টা পশ্চিমারা কোনো ফর্মে করে কিনা সেটা কিন্তু আমাদেরকে আবার মাথায় রাখতে হবে। তো সেই জায়গাতে যে ধরেন যেহেতু এই তিনটা দেশের সাথেই আমেরিকার সম্পর্ক অত্যন্ত ভালো, এন্টি ইরান পজিশনটাকে স্ট্রেনদেন করবার জন্য এটাকে কাজে লাগানো হবে কিনা, এবং অন্যান্য দেশ গালফ কান্ট্রিগুলো জিসিসি ইতিমধ্যে দেখছেন ওপেক থেকে কিন্তু আরব আমিরাত বের হয়ে গেছে, জিসিসি অলরেডি নিষ্ক্রিয় হয়ে গেছে বিভিন্ন কারণে, সৌদি আরবের সাথে দূরত্ব বেড়ে গেছে। তো এই বাস্তবতাগুলো আমাদের সবাইকে মাথায় রাখতে হবে, কারণ আমার শ্রমিক সৌদি আরবেও যাচ্ছে, আরব আমিরাতেও যাবে, সে সব জায়গাতেই কাজ করছে। আবার আমার ডিফেন্সও দরকার। তো এই জন্য আমরা বোধ করছি যে আমাদের আলোচনাটা করা দরকার। আমার মনে হয় যে তুরস্ক, ইয়ানিস সাফাক থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে তুরস্কের লিডারশিপের পক্ষ থেকে একটা আগ্রহ আসছে, তারা চায় বাংলাদেশ এই জোটে আসুক, আলোচনা চলুক। সৌদি আরবে যাওয়ার ব্যাপারে প্রাইম মিনিস্টারকে দাওয়াত দেওয়া হয়েছে, PM যাক, সেখানে বিষয়গুলো নিয়ে খোলামেলা কথা হোক এবং আমরা কিভাবে এখানে অংশগ্রহণ করতে পারি, কোন শর্তে। এবং আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ইসরায়েল সাপেক্ষে মধ্যপ্রাচ্যের যে রাজনীতি, তুরস্কের যে রাজনীতি, নেটোর সাথে যে রাজনীতি,
ভারত পাকিস্তান এবং দক্ষিণ এশিয়ার রাজনীতি কিন্তু একই ম্যাপে চলবে না, এটা নিজস্ব গ্রামার আছে। অতএব সেটাকে মাথায় রেখে আমার স্বার্থ বিবেচনা করাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সেক্ষেত্রে আমরা বোধ করছি যে আপনি সর্বোচ্চ বেনিফিট কোথায় পাবেন, বাইলাটারাল সম্পর্কে গেলে পাবেন না মাল্টিল্যাটারাল প্যাক্টে গেলে পাবেন। জয়েন করে ফেললে কিন্তু আপনার অব্লিগেশনও তৈরি হবে, সেটা আপনি আসলে ডিসপেন্স করতে পারবেন কিনা। এখন প্রশ্ন হচ্ছে যুদ্ধ বিমান কেনার ব্যাপারে। দেখেন, আওয়ামী লীগ হিস্টোরিক্যালি, আওয়ামী লীগ এবং বাংলাদেশের বামরা দেখবেন হিস্টোরিক্যালি হচ্ছে অ্যান্টি মিলিটারি একটা পজিশন নেয়। কি দরকার সেনাবাহিনীর, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। আমাদের দেখবেন ফরেন পলিসির আপনার মানে বেজ লাইন হচ্ছে দুইটা জিনিসে, একটা হচ্ছে আমার প্রতিবেশী হচ্ছে আমার বন্ধু রাষ্ট্র, আর দ্বিতীয়ত হচ্ছে আমার সংবিধানে একটা জিনিস বলে দেওয়া আছে, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না। এই দুইটা হচ্ছে আমার বেজ লাইন আমার ফরেন পলিসির। প্রবলেম হচ্ছে যে এই দুইটাই দুটো ভুয়া জিনিস। প্রতিবেশী রাষ্ট্র বাই ডিফল্ট আপনার শত্রু রাষ্ট্র হইতে পারে, বন্ধু রাষ্ট্র বলে কোনো জিনিস পলিটিক্যাল লেক্সিকানে নাই, এই রাষ্ট্রবিজ্ঞানের ভাষাতে এটা নাই। দ্বিতীয়ত হচ্ছে পৃথিবীর ইতিহাসে দেখা গেছে সভরেন্টির অ্যাটাক সবসময় প্রতিবেশী রাষ্ট্র, রাজ্য, সাম্রাজ্য তাদের মাধ্যমেই হয়ে থাকে। এবং আমাদের গত 55 বছরে দেখেন আমার সভরেন্টি কে কে ব্রিচ করেছে। ভারত করেছে, বার্মা করেছে, পাকিস্তান করেছে। 71-এর পরে গত 55 বছরে পাকিস্তানকে একবারও আমার আকাশ সীমা লঙ্ঘন করা, নৌ সীমা লঙ্ঘন করা করেছে? ইউরোপ করেছে, ব্রিটেন 190 বছর এদের শাসন করেছে, ব্রিটেন আসছে দেশ দখল করবার জন্য চেষ্টা করেছে, আমেরিকা করেছে, কেউ করে নাই, প্রতিবেশীরা করেছে। অতএব সেই জায়গায় আমার পলিটিক্যাল লেক্সিকন মাথায় রাখতে হবে যে এই জায়গাতে আমার ডিফেন্সের জন্য সম্পর্কর ধারণাটা কিভাবে হতে হবে। এরপরে আপনি চিন্তা করবেন যে এটা আসলে কে ডেলিভার করতে পারবে। আমাদের বিমান বাহিনীর যে অবস্থা, এই আওয়ামী ন্যারেটিভ যেটা করেছে বামপন্থীরা যে একসময় বিমান বাহিনী অথবা সেনাবাহিনী, নৌবাহিনী করে কি লাভ, পয়সা নষ্ট, আমরা গরিব মানুষকে দিব, এই ন্যারেটিভের বাইরে এসে আওয়ামী লীগ যেটা করেছে পিলখানা গণহত্যা দিয়ে, সেটা হচ্ছে তার ক্যাপাসিটিকে কমায় দেওয়া, তাকে ব্যবসায়ী বানানো, তাকে মার্সেনারি বানানো। তাকে দেখবেন যে আমার টোটাল ফোর্সকে কিভাবে কর্পোরেশন, কোম্পানি, গরুর ফার্ম, ছাগলের ফার্ম, পেট্রোল পাম্প, বাসের ব্যবসা, এই সব কিছুর ভিতরে জড়ায় দিয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব কিছু করে, সে শুধু যুদ্ধ করে না। তো সেই জায়গাতে আপনার এই যে একটা ফোর্সকে যে আপনি মানে ব্যাটেল প্রিপেয়ারনেস বলে, যে আপনি যুদ্ধের জন্য তাকে কতটুকু প্রস্তুত করে রাখতে পারছেন, তাকে কি আপনি দিয়ে পুলিশিং করাবেন, তাকে গিয়ে কি আপনি কনস্ট্রাকশনের কাজ করাবেন, তাকে দিয়ে কি আপনি ল এনফোর্সমেন্ট করাবেন, মানে কি করবেন তাকে দিয়ে। আমরা সেই কাঠামোগত ডিফেন্স পলিসি এখনো সেট করতে পারি নাই। সোনার বাংলা একজন প্রতিরক্ষা মন্ত্রী নাই, খেয়াল করেছেন? আমরা এমন একটা রাষ্ট্রে বাস করি যে রাষ্ট্রে আপনার কোনো প্রতিরক্ষা মন্ত্রী নাই। কেন? ওই যে আপনার ডিফেন্সের ফরেন পলিসির জন্য আপনি দুইটা বেজ লাইন ঠিক করেছেন। আমার তো বন্ধু রাষ্ট্র, কার সাথে যুদ্ধ করব? কমন কথা দেখবেন বাংলাদেশে সব জায়গায়, ভারতের সাথে যুদ্ধ করব। ভারতের যুদ্ধ করে আপনি পারবেন? এত বড় দেশ তো দিনে দিনে 2 ঘন্টার ভিতর দেশ দখল করে ফেলবে। তার থেকে কীভাবে ম্যানেজ ট্যানেজ করে চলেন দেখবেন। আপনি সবসময় দেখবেন যে এই লাইনে কথাবার্তা বলা হয়। অথচ ভারতের সাথে যুদ্ধ করলে কেন আপনি হেরে যাবেন? কেন? পৃথিবীতে আরও ছোট দেশ বড় দেশের সাথে যুদ্ধ করে জিততে পারে, এটা ইরান দেখায় দিচ্ছে না? স্যাংশনের ভিতরে, এত রেস্ট্রিকশনের ভিতরে জিনিসপত্র বেচা কেনা নেয়, সারা পৃথিবী থেকে আলাদা করে ফেলছে, তারপরে পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ারকে নাকানি চুবানি খাওয়া দিছে। তো সেইখানে আমাদের দেখতে হবে যে আমার ডিফেন্স, আমার মিলিটারি, আমার সিকিউরিটি প্রোটেকশনের জায়গাতে যার কাছ থেকে যেটা এনে আপনি পারবেন নিজে বানাবেন অথবা কিনবেন অথবা ডিপ্লয় করবেন, সেই ধরনের বাইল্যাটারাল চুক্তিতে আপনাকে যেতে হবে আপনার সেফটির জন্য। কারণ আমার যা আছে তা দিয়ে আপনার যুদ্ধ হবে না। একজন মিলিটারি অফিসার বলছে, আয়াতুল কুরসি পড়া ছাড়া আমার পাইলটের তেমন কিছু করার নাই, সে এমনি এমনি মরে যাবে। আমাদের যে যুদ্ধ বিমান যেগুলো আছে ওগুলো ধান খেতে পড়ে যাবে, ওটা মাইলস্টোনের বিল্ডিংয়ের ভিতরে ঢুকে যাবে, কর্ণফুলিতে ডুবে যাবে, কিন্তু সে যুদ্ধ করতে পারবে না। অতএব সেই জায়গায় আমার টোটাল সিরিয়াস মডার্নাইজেশন দরকার। জি, আমরা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বক্তব্য শুনছিলাম। আপনার কাছে কি মনে হয় আসলে এই যুদ্ধ বিমানের বিষয়টি? ফুয়াদ তো বললেন একটা সাইড, আমি আরেকটা সাইড বলি। হ্যাঁ, আমি ওনার সাথে একদম সম্পূর্ণ একমত। আমি একসময় যখন এনডিসিতে ছিলাম আমি একটা কথা বলতাম যে আর্মির, একদিন বলছিলাম আর কি, যে আর্মির যে কাজটা করা হয় এটা চাকরি না, এটা একটা ইংরেজিতে বলে ভোকেশন। ইট ইজ নট এ জব, ইটস এ ভোকেশন। এটা একটা ব্রত, বাংলায় বলে ব্রত, মিশন।
হ্যাঁ, মিশন। এটা কোনো চাকরি না। আপনি যুদ্ধে আপনি মরার জন্য রেডি থাকবেন। সুতরাং সেই রকম আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের, যেটা ফুয়াদ বললেন যে আমাদের রাজনৈতিক পার্টিগুলো সবসময় পাকিস্তানের কারণে আমাদের সেনাবাহিনীকে কিন্তু অত্যন্ত সন্দেহের চোখে দেখছে। সন্দেহের চোখে থেকে তারা একভাবে করতে চাইছে যে এটাকে আরাম আয়েসে ভরা দিতে চাইছে, যেটা আপনি শুনলেন। তাদেরকে আপনি দেখবেন যে রিটায়ারমেন্ট দিয়ে, বেনিফিট দিয়ে, জমি দিয়ে তাদেরকে সবসময় এক ধরনের প্রিভিলেজ দিয়ে রাখা হয়েছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তারা যাতে ফাইটিং আর্মি না হয় সেজন্য নানান ধরনের চেষ্টা করা হয়েছে। তারা পিস কিপার আর্মি হয়েছে, তারা কিন্তু ফাইটিং আর্মি হয়নি। এখন আমি এই ফাইটিং আর্মি যে হয় নাই সেটা তো এটা ফ্যাক্ট। এখন ফ্যাক্টের পরে আমরা চাই এটা ফাইটিং আর্মি হোক। এখন এটার মধ্যে আপনি বললেন যে আমরা এখন একটু ইকুইপমেন্ট নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, ফাইটিং আর্মির তো অনেক পার্ট আছে, ছোট্ট একটা পার্ট হচ্ছে ইকুইপমেন্ট। এখন ইকুইপমেন্টগুলো যখন আমরা বলি, এর আগেও কিন্তু MiG-29 আমরা বলছিলাম, এটা কিন্তু একটা 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 তামাশা। হ্যাঁ, এটা কিন্তু এক ধরনের তামাশা, মানে কি, এটা ধরনের একটা হাইপ তোলা হয় যে আমাদের একটা প্লেন কিনবো, সাথে সাথে আমাদের মনে হয় বিমান বাহিনীটা একেবারে টপ বিমান বাহিনী হয়ে যাবে। কিচ্ছু হয় নাই। কারণ আপনার একটা J-10C কিনলে তো হবে না। J-10Cর সাথে আপনার ওয়েপন্স কী কী আছে, আপনার মিসাইলগুলো কী কী আছে সেটা আপনার জানতে হবে। আপনার এভিওনিক্স কী আছে, অর্থাৎ আপনি কি জ্যাম করতে পারেন নাকি আপনাকে জ্যাম করতে পারে আপনার জানতে হবে। তৃতীয় হচ্ছে, যেটা ছাড়া কোনো মতেই হবে না, সেটা হচ্ছে আপনার উড্ডয়নরত রেইডার প্লেন আছে কিনা। আপনার অ্যাওয়াক্স জাতীয় E-3 যেটা আছে আপনার আমেরিকানদের, চাইনিজদেরও আছে প্লেন, হ্যাঁ, যেটা উপরে উঠে। কারণ উপরে না উঠলে কিন্তু আপনি উপরের ইয়েটা দেখতে পাবেন না, এত দূর যাবেন আপনার ভিশনটা না হলে কিন্তু সিস্টেম। হ্যাঁ, সো আপনার নিচের রেডার যেটা মাটিতে আটকানো আছে সেটা কিছু দূর যেতে পারে, কিন্তু উপর থেকে হলে অনেক বেশি রেঞ্জ। সো আপনার যদি ওগুলা না থাকে তাহলে আমার মনে হয় ওই প্লেন দিয়ে আপনি ওইটা কোনো সদ্ব্যবহার করতে পারবেন না। সুতরাং এটা পুরো একটা সিস্টেমের ব্যাপার। এই সিস্টেমটা থাকতে হবে এবং এই সিস্টেমটা আমরা ওই প্লেনগুলো কেন কিনছি না? হ্যাঁ, আমাকে কিনতে হবে। আমি যখনই বলবো তখন আমাকে পুরো সিস্টেমটা চিন্তা করতে হবে। সিস্টেমটা চিন্তা করে পুরো সিস্টেমের পুরো কম্পোনেন্ট আমার লাগবে। সেট। আপনি অপারেশন সিন্ধুরেরটা খুলে দেখে যে ওই সময় কিভাবে কিল চেইনটা হয়েছে। হ্যাঁ, আগে রেডার দেখে সে সেট করে একটার পর একটা হয়। সো আপনি পুরো সেটটা না দেখে আমাদেরকে যদি বলেন যে কত $2.4 বিলিয়ন না কত বললেন আপনি, 8 বছর লাগবে, তা আমি তো 8 বছর যাইতে যাইতে তো J-20 আসবে, J-35 আসবে, 26,314 কোটি টাকা। হ্যাঁ, 26,314 কোটি টাকা দিতে আপনার 8 বছর লাগবে। 8 বছরের মধ্যে J-20 হবে, J-35 হবে, ততদিনে এইগুলা হয়ে যাবে, অবসলিট হয়ে যাবে। আই এম সরি বাট টু সে দিস, J-10C উইল বিকাম অবসলিট অ্যাট দ্যাট টাইম। এবং আরেকটা কথা আপনাকে আমি বলি, এখানে আরেকটা কথা ফুয়াদ সাহেব, আমরা যে সময় এটা কিনতেছি সেই সময় কিন্তু ইরান যুদ্ধ কিন্তু আমাদের একটা এক্সপিরিয়েন্স। তাহলে ইরান আমাদেরকে কি দেখাইলো? ইরান আমাদেরকে দেখাইলো যে আমাদের 3টা জিনিস লাগে। ইরানের 3টা জিনিস লাগছে। ইরান কি করছে? একটা মিসাইল আছে, মিসাইল টেকনোলজি, মিসাইল সুপ্রিমেসি আছে বা সভরেন্টি আছে, ড্রোন সভরেন্টি আছে, আর তৃতীয় হচ্ছে যে তার মিলিটারি যে ইনস্টলেশনগুলো, যেখান থেকে সে আপনার এইগুলো লঞ্চ করে সেগুলো সব মাটির নিচে, সেগুলোকে আপনি এটা করতে পারবেন না। এটাই তো নতুন আপনার কম পয়সায় আপনি যুদ্ধ করছেন। তো বাংলাদেশ এটা করতে পারে না কেন? ইরানের দেখা দেখি অন্যান্য দেশগুলো সেই দেশগুলো করছে। এই আমি দেখলাম গতকালকের খবর হচ্ছে যে ভারত তার অ্যাস্ট্রা এবং আরেকটা কোন মিসাইল প্রাইভেট সেক্টরের হাতে দিয়ে দিচ্ছে ফর প্রোডাকশন। সো দ্যাট মিনস দ্যাট দে উইল বি প্রডিউসিং আ লট। সো আমার কাছে মনে হয় যে আমরা কিন্তু এই জিনিসটা কি দেখেছি, আমরা কি এই জিনিসটা খেয়াল করলাম, আমরা কি এটা নিচ্ছি। আমার মনে আছে আজকে থেকে আমি যখন এনডিসিতে 12, 13, 14 সেই সময় যখন ড্রোনের কথা বললাম, সাথে সাথে আমাকে উড়াই দেওয়া হইলো। তখন বললো যে বইয়ের তখন ড্রোন বানাতে চাচ্ছিল, তখন বলছে তাদেরকেও বানাতে দেওয়া যাবে না, ড্রোন ওনারা বানাইতেই দিবেন না তখন। কারণ ওইটা হচ্ছে গিয়ে আপনাকে আমি যখনই রেভলিউশনারি কথা বলতেছি এবং যেখানে আপনার পয়সা কম লাগবে সেখানে এক ধরনের আছে। সো পয়সা খরচ করতে পারলেই যদি মনে করেন যে ভালো হয়ে গেলাম, তা তো হইলাম না। সো আমি মনে করি যে আমি আপনাদেরকে 2টা বলছি, যে কারণে এই 26,000 কোটি টাকা খরচের ব্যাপারে আমাদেরকে আরেকটু চিন্তা করা উচিত। জি, আমি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কাছে আসতে চাই। এবার একটু ইরানের বিষয় নিয়ে আলোচনা করতে চাই। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার নাম অপারেশন ইকোনমিক আউটকাস্ট। বাংলাদেশ সময়ে সোমবার রাতে এই অভিযানের ঘোষণা দেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। নিষেধাজ্ঞার আওতায় আছে প্রায় 60টি প্রতিষ্ঠান, ব্যক্তি ও জাহাজ।
সোমবার রাতে সংবাদ সম্মেলনে বেসেন্ট আরও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব নেতাদের ফোন করে ইরানের সঙ্গে লেনদেন না করার অনুরোধ জানিয়েছেন। তবে বেসেন্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি। অপারেশন ইকোনমিক আউটকাস্টের প্রেক্ষাপটে তেহরানের সঙ্গে ঢাকার বাণিজ্যের প্রসঙ্গটিও সামনে আসছে। মানে এটা কি বাংলাদেশের উপরে কোনো প্রভাব পড়বে কিনা এই বিষয়টি কি মনে হয় আপনার কাছে? দেখেন, টোটাল ট্রাম্পের আমেরিকা ফার্স্ট পলিসি যেটা সে নিয়ে সে ইলেকশন জিতেছে, এটা তো সারা দুনিয়ার বিজনেসকে স্লোথ করে দিয়েছে। এবং আমেরিকারও কিন্তু বিজনেস প্রোডাক্টিভিটি খুব ভালো না, বরং চায়না মানে ডেসপারেটলি ভালো করছে, কোনো হিসাব ছাড়া ভালো করছে। যদিও দুনিয়ার গণমাধ্যমে চায়নাকে আমরা বুঝি কম, চিনি কম, তার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে তাকে আমরা তার মানে অ্যাক্সেস বুঝতে পারছি না। চায়না কিন্তু প্যারিটি ওয়াইজ কিন্তু এখন দেশের মানে দুনিয়ার টপ ইকোনমি, $44 ট্রিলিয়ন তার হলো জিডিপি সাইজ। আপনি যদি তথ্য প্রযুক্তি বলেন, এআই বলেন, মানে আপ টু ডেট টেকনোলজির পেটেন্টশিপ দেখেন, প্রত্যেকটা জায়গাতে সে আমেরিকা এবং পশ্চিমের থেকে অনেক বেশি আগায় আছে। জাতিসংঘে তার 1.6 মিলিয়নের মতো পেটেন্ট অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, সেখানে সারা পুরো পশ্চিমের 5-6 লাখ আছে আর কি। টপ টেকনোলজি যদি ধরেন 76-78টার ভিতরে প্রায় 65-66টা হচ্ছে চায়নার। সো সেই জায়গাতে আমার কাছে মনে হচ্ছে না যে আমেরিকার মানে খুব বড় ধরনের কোনো অস্ত্র এখন আর তার কাছে বাকি আছে যেটা সে ইরানের বিরুদ্ধে অথবা কারো বিরুদ্ধে ইউজ করতে পারবে। ওইটি তো শুরু করেছে সোমবার। এখন হচ্ছে যে নতুন একটি ইরানের উপর নিষেধাজ্ঞা স্যাংশন আছে, 40 বছর ধরে, সে 79 থেকে স্যাংশন চলছে। নতুন করে আপনি এই দেশটার উপর আর কি স্যাংশন দিবেন? কিছু দেবার নাই তো। ইরান এই স্যাংশনকে মাথায় রেখেই গত 45-46 বছর ধরে বিকল্প অর্থনীতি তৈরি করেছে। তার বিটকয়েন ইকোনমি, তার ব্ল্যাক মার্কেট ইকোনমি, যেভাবে বলেন আর কি, সে মানে বাইল্যাটারাল ট্রেড করবার জন্য যে এক্সচেঞ্জ প্রোগ্রামে সে চলে গেছে, সে অনেকগুলো দেশের সাথে মানে নিজস্ব মুদ্রায় সে লেনদেন করছে, রাশিয়ার সাথে, চায়নার সাথে, বিভিন্ন দেশের সাথে সেটা করছে এবং এটা আরও বাড়ছে, এটা কমবে না, এটা বাড়াবই আর কমবে না। আমেরিকার কথা কে শুনছে? কথা বলা আছে দেখছেন যে অনুরোধ করেছেন। ট্রাম্প কখন অনুরোধ করে? ফোনে আপনি হচ্ছে স্যাংশন দিচ্ছেন, আবার স্যাংশনটা যেন বাকিরা মেনে চলে সেই জন্য আপনি অনুরোধ করছেন। আমেরিকা তো এরকম দেশ না। আপনি স্যাংশন দিয়েছেন, চিঠি ইস্যু করেছেন, সব দেশ অটোমেটিকলি এটা মানবে, এরকম একটা ক্ষমতার জায়গাতে তারা ছিল। এখন তো এখন তারা নাই। তাহলে সেই জায়গায় আবার উল্টা দেখেন যে সকল মাইন্ড পরিষ্কার করা হয়েছে হরমুজ থেকে, আমেরিকা তো বলেছে গত 1-2 দিনের ভিতরে। আবার সিআইএ প্রধান গোপনে দেখবেন একটা ট্রান্সপোর্ট, সামরিক ট্রান্সপোর্ট হেলিকপ্টারে করে লাটভিয়া হয়ে রাশিয়াতে গেছেন। হঠাৎ করে রাশিয়াতে যাওয়ার কি প্রয়োজন হয়েছে তার? শুধু ইউক্রেন। রাশিয়ার তো স্যাটেলাইট সাপোর্ট কি ইরানকে দিচ্ছে না? আপনার টোটাল এই ইসরায়েলের কোথায় কি আছে না আছে, টোটাল মধ্যপ্রাচ্যে কি আছে না আছে, এই সাপোর্ট তো রাশিয়া দিয়েছে তাকে। তাহলে কি করতে চাচ্ছে? আমার কাছে মনে হচ্ছে যে একটা বড় জায়গা হচ্ছে ট্রাম্প একটা অনারেবল এক্সিটের পথ খুঁজতেছে, যেটা সে পাচ্ছে না। যেই কাজটা ঘটলে পরে সে ওয়াশিংটনের ব্যালকনিতে দাঁড়ায় ওভাল হাউসে সে বলতে পারবে যে আমেরিকা ওয়ান দ্য ওয়ার। এইরকম একটা জায়গা সে খুঁজতে চাচ্ছে এবং সে বাচ্চাদের মতো করে চকলেট খুঁজতে দেখবেন, যখন বাবা চকলেট না দেয় মায়ের কাছে যায়, মা যখন চকলেট না দেয় কাজের বুয়ার কাছে যায়, কাজের বুয়া যখন দেয় না তখন পিয়নের কাছে যায়, দারোয়ানের কাছে যায়, দারোয়ান যখন দেয় না তখন হচ্ছে আপনার রাস্তার ভিক্ষুকের কাছে গিয়ে সে একটা চকলেট চায়। ট্রাম্পের অবস্থা হয়েছে এরকম। ইউরোপিয়ান ইউনিয়নের কাছে গেছে, তারা ফিরাইয়ে দিচ্ছে, নেটোর কাছে গেছে, তারা ফিরাইয়ে দিচ্ছে, মধ্যপ্রাচ্যের আমির ওমরারা যারা আছেন খলিফারা ফিরাইয়ে দিচ্ছেন। এখন সে আর কোথাও খুঁজে পাইতেছে না। এখন সে রাশিয়াতে লোক পাঠাইছে, দেখো কিছু একটা করা যায় কিনা আর কি। তো এখানে শুধুমাত্র ইউক্রেন যুদ্ধের বিষয় আজ নাই, এখানে ইরানের বিষয়ে আলোচিত হচ্ছে। তো টোটাল দুনিয়ার ক্ষমতার ভরকেন্দ্র বদলে গেছে। চায়না আর একটু অ্যাসার্টিভ হচ্ছে, যদিও সে মানে মাসল ফ্লেক্স করতে অভ্যস্ত না, তারপর সে ইরানের ব্যাপারে আর একটু শক্ত স্টেটমেন্ট দিয়েছে, রিসেন্টলি দেখলাম। বাট মোটা দাগে মনে হচ্ছে ইরানকে নতুন করে আর এফেক্ট করবার মতো কোনো জায়গা আসলে বাকি নেই। আমাদেরও সময় খুব বেশি বাকি নেই, শেষ করতে হবে। আমি সাকিব ভাইকে দিয়ে শেষ করতে চাই। আপনার কাছে কি মনে হয় এই মার্কিন যে নতুন করে আবার নিষেধাজ্ঞা, সেটার কোনো প্রভাব কি বাংলাদেশে পড়তে পারে কিনা? বাংলাদেশের প্রভাবটা আসতেছে। বাংলাদেশ তো আসলে বাংলাদেশি ইরান থেকে কি কিনে, আমি যতদূর জানা আছে আমি তেমন কিছু কিনে বলে আমি মনে করি না। কারণ আমরা যেই তেলটা কিনি সেটা কুয়েত থেকে কিনতাম, আমরা একটু আমাদের রিফাইন্ড তেল লাগে, একটু বেটার কোয়ালিটির।
ইয়েরটা হচ্ছে হাই সালফার কন্টেন্ট বোধহয় ইরানেরটা, সুতরাং ইরানের থেকে আমরা তেল কিনি না। ইরানের থেকে গ্যাস বোধহয় আমরা কিনেছি কিনা তাও বোধহয় কিনি নাই। সুতরাং আমার মনে হয় আমাদেরকে এটা এফেক্ট করবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে ইরানের ব্যাপারে, ইরানের সাথে আপনার যাদের সবচেয়ে বড় আপনার যারা তার বড় পার্টনার, সেটা হচ্ছে চায়না, ইউএই, পাকিস্তান এবং আরও কয়েকটা দেশ আছে। চায়না ইতিমধ্যেই বলে দিয়েছে যে তারা আমেরিকার এই চুক্তিকে, এই নিষেধাজ্ঞাকে তারা প্রত্যাখ্যান করে, তারা এটা মানবে না। এবং তারা বলে দিয়েছে যে তুমি যদি এটা করো আমরা উল্টা তোমার উপর করবো, এটাও বলে দিয়েছে। সুতরাং সে আছে। আপনি জানেন এই মুহূর্তে যেটা চলছে সেটা হচ্ছে কানাডার সাথে আমেরিকা চলছে, আপনি জানেন কি না? এবং আপনি তো জানেন যে এটা প্রচণ্ড একটা যুদ্ধ চলছে। কানাডা বলেছে বোধহয় সেপ্টেম্বরের 3 তারিখ থেকে না 8 তারিখ থেকে তারাও বোধহয় 50% করে ট্যাক্স করতেছে আমেরিকার উপরে। আমরা ছাড়বো না, আমরা আমাদের ছাড়ছি না। সুতরাং এই অবস্থায় পাকিস্তান মানবে বলে আমি মনে করি না। পাকিস্তান বা ইউএই, এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই যে 40, এই যে ফুয়াদ বললো যে আপনার 79 থেকে এটা শুরু হয়েছে, ইতিমধ্যে আপনি দেখবেন যে কতগুলো ল্যান্ড রুট আছে হচ্ছে আপনার থেকে, ইরান থেকে টু সেন্ট্রাল এশিয়া অ্যান্ড টু পাকিস্তান। আপনি মনে রাখবেন যে 14টা বা 16টা দেশের বর্ডার আছে ইরানের সাথে। ইরান তো একদম মাঝখানে, ইরানের সাথে 16টা দেশের বর্ডার আছে। আপনি ওখানে যে বাই রোড যে ইয়েগুলো হবে, ট্রেডগুলো হবে, ওটা আপনি আটকাবেন কীভাবে? ওখানে তো ডলারও হবে না। আর আজকাল ডলারে ওরা করেও না। এখন ডলারের বিপরীতে দুটো কারেন্সি আসছে। একটা হচ্ছে ক্রিপ্টো, এখন সবাই ক্রিপ্টো ইউজ করতে পারে। আরেকটা হচ্ছে কি আপনার ডিজিটাল ইউয়ান। আপনি আরেকটা জিনিস শুনেছিলেন, আমি আরেকটা আই এম শিওর এভরিবডি নোজ, শ্যাডো ট্যাঙ্কার ফ্লিট। এখন ট্যাঙ্কার আছে যেগুলো শ্যাডো, যেগুলো কিন্তু জানায় না যে সে, এমনকি নিজেদের বোধহয় ট্রান্সপন্ডার বলে একটা জিনিস আছে, ট্রান্সপন্ডার বন্ধ করে দেয় যে ও কি কোথায় দিয়ে যাচ্ছে যাতে দেখাও না যায়। সো আমার মনে হয় যে এখন অনেক আপনার প্যারালাল, সমান্তরাল অনেক রকম ব্যবস্থা হয়েছে, যার ফলে ইরানকে এভাবে আটকানো যাবে বলে মনে করি না। যুক্তরাষ্ট্র আসলে হুমকি ধামকির মধ্যে আসলে তার হাতে আর কি আছে, সে মিলিটারি পারবে না। এখন হাতে আছে বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত করেছে, এটি তার হাতে আছে। আমি একটু শেষ করব। মার্কিন ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার স্থগিত করেছে পররাষ্ট্র দপ্তরের বরাতে তথ্য জানিয়েছে রয়টার্স। বুধবার এপির প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে অবস্থান করা প্রায় 2 লাখ বিদেশি নাগরিকের ভিসা বাতিলেরও পরিকল্পনা করা হচ্ছে। যাদের আমেরিকায় যাওয়ার খুব লোভ আছে, থাকার লোভ আছে, তাদের জন্য খারাপ খবর, দুঃসংবাদ বলতে হবে। সেটি কেন করছে আবার এটা? হ্যাঁ, আমেরিকা আবার কেন এই বিষয়ে? কারণটা হচ্ছে যে এইটা যতই করা হচ্ছে, এখানে কিন্তু একটা জিনিস মনে করি যে সেটা হচ্ছে যে ইমিগ্রেশন বা ইমিগ্রেশনের ব্যাপারে তো রিপাবলিকান যে ভোট ব্যাংক ছিল তারা তো খুবই অ্যান্টি ইমিগ্রেশন ছিল। এবং এই যে ইমিগ্রেশনের ব্যাপারে তাদের ট্রাম্পের এই কোয়ালিশন এখনও মোটামুটি ইনট্যাক্ট। কিন্তু যেমন ধরেন জিনিসপত্রের দাম বেড়ে গেছে, ইরানের যুদ্ধতে যাওয়া হয়েছে, এই কয়েকটা কারণে কিন্তু তার কোয়ালিশন কিন্তু খুব খারাপ অবস্থায় ভেঙে যাওয়া। সো যেই ইস্যুটাই সে এখনও সমর্থন ধরে রেখেছে, সেখানে যদি আরও 2 লক্ষকে আমি যদি পাঠাইতে পারি, হ্যাঁ, এটা আর কেউ এইভাবে পাঠায় নাই, সেটা দেখে এই যে মিড টার্ম হবে, তো মিড টার্মের আগে নিজের সমর্থনকে একটু জোরদার করার চেষ্টা করছে। আমার মনে হয় তাতে কাজ হবে না। বাংলাদেশ ভারতের মধ্যে যে ওই পাশে নির্বাচনের জন্য যে অবৈধ অভিবাসী যারা আছে, পুশিন, এক্স্যাক্টলি। আজকে আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।